লন্ডনের 53 পার্ক লেন স্ট্রিটে অবস্থিত হোটেল ডোরচেস্টার। 5 তারকা মানের এই হোটেলেই 13 জুন বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক চলবে স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। যদিও প্রধান উপদেষ্টা লন্ডন সফরের আগেই নির্বাচনী রোডম্যাপ, করিডোর, বন্দর ও সংস্কার ইস্যুতে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব ক্রমশই স্পষ্ট হয়েছে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন, ব্যয় দ্বিগুণ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন 2 ঘণ্টাব্যাপী বৈঠক হতে পারে পারস্পরিক দূরত্ব ঘোচাবার শুভ সূচনা, যা উভয় পক্ষ তথা দেশের জন্য মঙ্গলজনক। এইটা দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। শোনা যাচ্ছে সেটা 2 ঘণ্টা ব্যাপী স্থায়ী হবে। এই 2 ঘণ্টায় তারা রাজনীতির যা কিছু আছে, দেশের যেসব সমস্যা আছে, তার প্রায় সবগুলোই আলাপ করতে পারবেন। এমনকি যেসব বিষয়ে মতপার্থক্য আছে সেসব বিষয়ে আলাপ আলোচনা করে একটা সমঝোতায় তারা পৌঁছাতে পারবে। দুপক্ষকেই খোলা মনে মুখোমুখি আলোচনার পরামর্শ দেন এই রাষ্ট্রবিজ্ঞানী। প্রফেসর ইউনূস, আমি যেটা শুনেছি যে উনি বলেছেন যে আমি আপনাকে, আপনি যা বলার আপনি বলবেন, আমি শুনবো। তার মানে অ্যাক্টিং চেয়ারম্যানও বলবে, আবার প্রফেসর ইউনূসও বলবে। মানে খোলাখুলি আলোচনা হবে, মুখোমুখি বসে। তারপরে আপনারা জাতি এবং দেশের স্বার্থে একটা সিদ্ধান্তে আসবেন যেটা দেশের জন্য আপনার ভালো। তারা বলেন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে দ্বিপাক্ষিক এই বৈঠকের সফলতা নির্ভর করছে দুপক্ষের ছাড় দেওয়ার মানসিকতার উপর। যখনই বৈঠক হয় তখনই একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার থাকে। আপনি কিছুটা ছাড় দেন, আমি কিছুটা ছাড় দিই, তাই না? ওইভাবেই তো একটা সিদ্ধান্ত আসে। তো আমি আশা করি সে যেহেতু কিছু হবে। যখন মতপার্থক্য নিয়ে আলোচনা করা হয়, উভয় পক্ষকে 1 পা 2 পা এগিয়ে আসতে হবে, যাতে একটা মিটিং পয়েন্ট বা যেটাকে বলে সম্পর্কের একটা বিন্দু তৈরি হয়, এবং সেটাই তো আমরা আশা করি। গণ অভ্যুত্থান পরবর্তী আগামীর বাংলাদেশের স্বার্থে রাজনৈতিক ঐকমত্যই একমাত্র সমাধান বলেও রাজনীতিবিদদের সজাগ থাকার আহ্বানও জানান ডক্টর মাহবুবুল্লাহ। কোনো ধরনের রাজনৈতিক অনৈক্য এটা এই মুহূর্তে কাম্য নয়। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের নতুন উপধরনের সংক্রমণ বেড়েই চলছে প্রতিবেশী ভারতে। রোগী ধরা পড়ছে বাংলাদেশেও। চলতি বছরের এপ্রিলে আক্রান্তের সংখ্যা ছিল 23 জন, মেতে সেই সংখ্যা 86, আর জুনের প্রথম 9 দিনে শনাক্ত 49 জন। একজনের মৃত্যু হয়েছে প্রায় 1.5 বছর পর। এ নিয়ে নতুন করে উদ্বেগ জনমনে। জ্বর, সর্দি, কাশি নিয়ে অনেকে আসছেন হাসপাতালে। বর্তমানে করোনা আক্রান্ত 5 জন চিকিৎসা নিচ্ছেন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। এখানে আসছে আমাদের 3 জন রোগী, আমার ভাই, আমার মা ও আমার ভাতিজা। জ্বর, শরীর ব্যথা, রিপোর্ট আসে না এখনো। করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার, নার্সরা। 2-1 জনের একটু দেখা যাচ্ছে আপনার ঠান্ডা জ্বরের মাঝে মাঝে ডায়রিয়া আছে, কিন্তু মোটামুটি সবাই ভালো আছে। জি, আমরা কন্টিনিউ চেষ্টা করছি ভালো সেবা দেওয়ার জন্য। প্রস্তুত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালও। রোগী এলেই নেওয়া হবে ভর্তি। তবে অনেকেই জানেন না দেশে করোনা সংক্রমণ বাড়ছে। তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধির। শুনছি, তবে বাংলাদেশে যে শনাক্ত হয়েছে ওইটা জানি না আমি। তো অবশ্যই আমাদের এগুলা পালন করা দরকার। মাস্ক পরে আসছে, এটা খবরে বলতেছে যে এখন করোনার সংক্রমণ বেড়ে গেছে। চিকিৎসকরা বলছেন করোনার লক্ষণ দেখা দিলে দেরি নয়, যেতে হবে হাসপাতালে। আমাদের এখানে যে 2টা ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে এখন থেকে অতটা মারাত্মক হয় না, কিন্তু যারা বয়স্ক এবং যাদের মাল্টিপল সমস্যা থাকে, কিডনি সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিস, বিশেষ করে বয়োবৃদ্ধ যারা, তাদের একটু সমস্যা হতে পারে। ওনাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 2019 সালে করোনা ভাইরাস ছড়িয়েছিল বাংলাদেশে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হয় টানা 3 বছর। তবে 2022 সাল থেকে কমতে শুরু করে সংক্রমণ। পরে তুলে নেওয়া হয় মাস্ক পরার বাধ্যবাধকতা। তবে সম্প্রতি করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ভাবাচ্ছে নতুন করে। ডিএনসিসি কোভিড হাসপাতালে মোট 11 জন রোগী ভর্তি ছিলেন। তার ভিতরে 5 জন রোগী এখনও ভর্তি রয়েছেন। এদের অধিকাংশই সুস্থ রয়েছেন, এমনটা বলছেন এখানকার চিকিৎসকরা। তারা আরও জানিয়েছেন এখন থেকেই
রাজধানীসহ দেশের সব মানুষকে কোভিডের বিষয়ে আরও সচেতন হতে হবে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। সারি সারি চামড়ার স্তূপের দৃশ্য রাজধানীর বৃহৎ চামড়াবাজার লালবাগের পোস্তার। তবে সংগ্রহ সন্তোষজনক হলেও মনে শান্তি নেই বিক্রেতাদের। চিরাচরিত সিন্ডিকেটের দৌরাত্ম্যে নাজেহাল হওয়ার অভিযোগ মাদ্রাসাগুলোর। কওমি মাদ্রাসাগুলো খুব আশায় ছিলাম যে আমরা এই বছর একটা ন্যায্য মূল্য পাবো। প্রথমে না কেনার এই করে চামড়ার দামটা মানে ঊর্ধ্বগতির থেকে নিচে গতি ফেলাই দিচ্ছে। যখন আমরা দেখছি যে চামড়াগুলো নিতেছে না বা চামড়া আমরা বিক্রি করতে পারছি, তখন বাধ্য হয়ে আমরা ওই কম দামে চামড়াগুলো বিক্রি করতে হইতেছে। এখানে কিছু ওই জুলাই আন্দোলনে পরাজিত শক্তি, এরাই এই সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত আমরা মনে করি। যদিও অসহায় এতিমদের কথা মাথায় রেখে নানামুখী পদক্ষেপ নিয়েছিল সরকার। আমরা চামড়া সংরক্ষণ উপযোগী এবং মজুত উপযোগী করেছি। মাত্র 1200 চামড়া কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেন এই আড়তদার, কিন্তু কিনেছেন 5000। ঈদের দিন হঠাৎ দরপতনের পর সুযোগ বুঝে স্বল্প পুঁজিতে অধিক চামড়া সংগ্রহ করেন তিনি। গরমের কারণে চামড়ার কি নরম হয়ে যেতেছিল। চামড়া কিনলে তো হইব না, লবণ তো দিতে হইব, তো লবণ দেওয়ার মানুষ ছিল না। কেনার টার্গেট তো ছিল 1200-র মতো, তো এখন মনে করেন যে 5000-এর কাছাকাছি হয়ে গেছে। শ্রমিক ও পুঁজি সংকটের কারণে চামড়া কেনার আগ্রহ দেখাননি আড়তদাররা। চাহিদা কম থাকায় দাম কমে যায় এমন দাবি ব্যবসায়ীদের। সরকার নির্ধারিত দামের সঙ্গে বাস্তবতার মিল ছিল না বলেও অভিযোগ তাদের। কোনো হিসাব কিতাব নাই, যে যেভাবে পারে ইন্ডাস্ট্রি চালাচ্ছে, কমপ্লায়েন্স না মেনে। আর্টিফিশিয়াল লেদার আলটিমেটলি আপনি এই লেদারকে বিট করছে। চায়না গ্লোবালি যে মার্কেটিং তার, এই কারণে এক্সপোর্ট অনেক কমে গিয়েছে। আমাদের নিয়ে একটু আলোচনা সাপেক্ষে সিদ্ধান্তগুলো নিতে হতো, আমার মনে হয় ভালো হইতো। দাম কমে যাওয়ার পর শ্রমিক সংকট কিভাবে কেটে গেল এমন প্রশ্ন বিক্রেতাদের। আর বিনামূল্যে সরবরাহ করা লবণ ব্যবহার করতে ব্যর্থ হওয়ায় কিছু মাদ্রাসা কম দাম পাচ্ছে বলে জানান শিল্প উপদেষ্টা। আমরা যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। 2024 সালে সোমালিয়া উপকূলে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। এর আগে 2010 সালে জলদস্যুর কবলে পড়েছিল এমভি জাহানমণি। এরপর থেকে বাংলাদেশি জাহাজগুলোকে ঝুঁকিপূর্ণ নৌরুটে নিরাপদে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়। গত 6 মাস ধরে লোহিত সাগর থেকে উত্তর পূর্ব আফ্রিকার বাবেল মানদ্বীপ প্রণালী পর্যন্ত চলাচলকারী পশ্চিমা জাহাজের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। এরপর থেকে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট সুয়েজ খাল দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল কমে যায়। চট্টগ্রাম বন্দর থেকে পোশাক শিল্পের পণ্য নিয়ে জাহাজগুলো আগে বাব এল মানদেব প্রণালী দিয়ে সুয়েজ খাল হয়ে বিভিন্ন গন্তব্যে যেত। হামলার ঘটনার পর রুট পরিবর্তন করে এখন চলাচল করছে আফ্রিকার কেপ অফ গুড হোপ দিয়ে। রুট পরিবর্তনের ফলে কন্টেনার ভাড়া বেড়েছে 4 গুণ। আগে যে পণ্য 1 মাসে ডেলিভারি দেওয়া যেত, এখন লাগছে 2 থেকে 3 মাস। এমন পরিস্থিতিতে বেড়েছে ব্যয়ের চাপ। ঘুরে যাওয়াটা অনেক দূর দিয়ে ঘুরে যেতে হচ্ছে। এখানে দুইটা এফেক্ট এখানে এসছে, সেটা হলো কস্ট বেড়ে গেছে, আপনাদের শিপিংয়ের কস্ট বেড়ে গেছে, তার উপরে সময়টা বেড়ে গেছে। এই এফেক্টটা কিন্তু শুধু আমরা না, এটা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া অথবা চায়নাকেও কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। সুয়েজ ক্যানাল আমাদের ট্রানজিট টাইম কমানোর জন্য একটা আশীর্বাদ ছিল শিপিং রুটে। বিশেষ করে আমরা এই ক্যানালটা হওয়ার কারণে যদি সাউথ আফ্রিকা দিয়ে আমরা যদি যাই, সেদিক থেকে যে সময়টা লাগে, যদি আমরা সুয়েজ ক্যানাল দিয়ে যাই সেক্ষেত্রে আপনার সময়টা প্রায় 2 সপ্তাহ কম লাগে। বাংলাদেশ থেকে পণ্য বহনকারী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশের যে বাণিজ্যিক জাহাজগুলো সুয়েজ খালের অনুযায়ী বাংলাদেশ থেকে পণ্য নিয়ে যেত, সেই জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের ব্যবসায়ীরা সেই ক্ষেত্রে অল্টারনেটিভ পথ খুঁজে দেখতে পারে। লোহিত সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সুয়েজ খালের আয় কমেছে প্রায় 50%। এর প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যেও। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। রাজধানীর ডেমরার ফার্মের মোড়, খুড়িয়াপাড়া, রহমতপুর, কেরানীপাড়া, মাতোয়াইল এলাকার চিত্র এটি। একটু বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট, পানি ঢুকে বাড়িঘরেও।
জলাবদ্ধতায় ভুগতে হয় কয়েক লাখ মানুষকে। ১.৫ দশক ধরে এমন দুর্ভোগ বাসিন্দাদের। এই ১৫-২০ বছরে মানে আধা ঘন্টা বৃষ্টি হলে মানে এই সাইড আর যাওয়া আসা বন্ধ হয়ে যায়। এই ময়লার পানি আর বন্যার এই যে বৃষ্টির পানি একত্র হয়ে যাওয়ার পরে ওয়াসার লাইনের মধ্যে প্রবেশ কইরা পানি ব্যবহারের অযোগ্য হয়ে যায়। সবচেয়ে বেশি বিপাকে আছে শিশু ও বৃদ্ধরা। ছড়াচ্ছে মশা ও পানিবাহিত রোগ। ডেঙ্গু মানে কিলবিল করতেছে, এটি এখন তো কেউ নাই ভাই। আমাকে ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, ছেলের ওই মাদ্রাসায় দিছি, মাদ্রাসাতে লয়ে আয় পড়ছে, এই পানি দিয়ে যাইতে পারি না দেখা। সারা বছর এই পানি দিয়ে যাইতে হয়, যাইতে যাইতে পায়ে গা হয়ে গেছে গা। সরকার আসে, সরকার যায়, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না তাদের। সবাই আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। সবাই মধুর মধুর ভাষা প্রয়োগ করে, কিন্তু কার্যক্ষেত্রে এইটা আমাদের সেভাবে পাবলিক কোনো বেনিফিট পাচ্ছে না। যে আমাদের এলাকার লোকটা এমপি ছিল প্রায় 17-18 বছর, উনি থাকা সত্ত্বেও আমাদের এই দুঃখটা লাঘব হইল না। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। এ জনভোগান্তি লাঘবে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে আসার আহ্বান ভুক্তভোগীদের। লিটন মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া বামনহাট ইউনিয়ন পরিষদের জায়গিরপাড়া এলাকা। গ্রামের সিংহভাগ মানুষই সনাতন ধর্মাবলম্বী, যাদের প্রধান পেশা কৃষিকাজ। এই গ্রামের ঠিকানা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র নিয়েছেন ভারতের 2 ব্যক্তি, তবে তাদের চেনেন না গ্রামের কেউই। ভারতের 2 নাগরিক বাংলাদেশের মোবাইল ফোনের সিম কার্ড কিনেছেন। দেবীগঞ্জ উপজেলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে খুলেছেন অ্যাকাউন্টও। যারা এলাকায় জাতীয় পরিচয়পত্রের জন্য তথ্য সংগ্রহ করেছেন, তারাও চেনেন না এই 2 জনকে। আমি দীর্ঘ 36 বছর জায়গিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে আছি। আমার জানা মতে আমরা ভোটার তালিকায় কাজ করছি। আমার জানা মতে এই নামে কোনো ব্যক্তি এই এলাকায় নেই। পরিবারটাকেও দেখাইলাম, ওদের নথিপত্র দেখাইলাম, তো পরিচয়পত্র দেখাইলাম, কিন্তু তারপর তো চিনতে পারতেছি না। এই 2 ভারতীয় হলেন বজেন্দ্রনাথ রায় ও ভদেন্দ্রনাথ রায়। বাড়ি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। বাংলাদেশের স্থানীয় ইউনিয়ন পরিষদ তাদের ওয়ারিশন সার্টিফিকেটও দিয়েছে। হয়তো ওরা গোপনে কোনো কিছু কাজ করছে কারো মাধ্যমে, সেই গোপন তথ্যটা আপনারা প্রকাশ। এটা একটা চিন্তার বিষয় না, খুঁজে করে পাবেন। এই জাগিরপাড়া তো নাই। একটি চক্রের সাহায্যে বাংলাদেশের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র নিয়েছেন তারা। এ বিষয়ে মারিয়া বামনহাটের ইউপি চেয়ারম্যানের যোগ সদস্যের অভিযোগ থাকলেও তিনি তা অস্বীকার করছেন। দাবি করছেন তার স্বাক্ষরটি জাল। ওইটা আমাদের নয় তো ভাই, জালিয়াতি সইটা এক জায়গা থেকে নিয়ে ওটা কি জানি বলে ওইভাবে আরেক জায়গায় বসাই। স্থানীয় কর্তৃপক্ষ বলছে জালিয়াতি করে নেওয়া হয়েছে এনআইডি, তবে তা কিভাবে হলো এ বিষয়ে কিছু বলতে রাজি না তারা। যেহেতু এটা তদন্তাধীন এবং এখনো সিদ্ধান্ত হয়নি, সে প্রেক্ষিতে বর্তমানে 2টি এনআইডি ব্লক করা আছে। কাছাকাছি আমের আবেদন দিয়ে উনি একটা সংশোধন করে ওই মৃত ব্যক্তির বিপরীতে তার একটা ভোটার জন্ম নিবন্ধন কার্ড তিনি পান, হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড পাওয়ার জন্য নির্বাচন অফিসে আবেদন করেন। পরবর্তীতে কোনোভাবে তো সেটা পেয়েও যান। আর জেলা প্রশাসক জানালেন, প্রাথমিকভাবে এনআইডি ব্লক করার পর এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত কমিটির তথ্যের ভিত্তিতে দেখা যায় যে আসলে তাদেরকে যেই তথ্যের ভিত্তিতে তাদেরকে এনআইডি দেওয়া হয়েছিল সেটি সঠিক ছিল না, এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে ইলেকশন কমিশন থেকে এই 2টি এনআইডি ইতিমধ্যে ব্লক করে দেওয়া হয়েছে। তারা সেই এনআইডি নিয়ে কোনো ধরনের কাজ করতে পারবে না। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিতে কিভাবে 2 জন ভারতীয় যুক্ত হলেন, তাদের কারা সাহায্য করেছেন, কোন চক্র জড়িত, তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি পঞ্চগড়বাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। গেল 9 মে বিষাক্ত সাপের দংশনে মারা যান চাঁদপুরের কচুয়া উপজেলার কড়াইয়া ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া গ্রামের নাজমা বেগম। এর কয়েকদিন আগে হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামে মারা যান শিল্পী আক্তার নামে এক গৃহবধূ। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুমিল্লা মেডিকেলে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। দক্ষিণ পাড়ায় একটা বিল্ডিং এর পিছনে আপনার এই সাপে কামড় দিচ্ছে। সরাসরি বলছে সাপের ভ্যাকসিনটা এখনো নাই, যাইতে যাইতে আমাদের রোগী পরে মারা গেছে। ভ্যাকসিন নাই কেন মধ্যে আমরা কুমিল্লা লিয়ে যান, অর্ধেক মতে মারা গেছে। ভ্যাকসিন যদি থাকতো তো আমার মেয়ে কি মারা যাইল না। চাঁদপুরে 5 মাসের সাপের ছোবলে আহত হয়ে চিকিৎসা নেন 298 জন। সম্প্রতি রাস্তাঘাটে ঝোপে ঝাড়ে বেশি দেখা দিয়েছে সাপের আনাগোড়া। অটো ক্রস করা যাওয়ার সময় আমি সাপে পাড়া দিছি, হঠাৎ করে আমি টর্চলাইট মারা দিয়েছি, এটা আমার পায়ের উপরে।
উপজেলার জনসংখ্যার তুলনায় হাসপাতালে প্রতিষেধক কম মজুদ থাকার কথা স্বীকার করেন স্বাস্থ্য কর্মকর্তারা। যেহেতু আমাদের অ্যান্টিভেনম নাই এবং মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিভেনম ছিল, যার কারণে তাকে সদর হসপিটালে রেফার করা হয়েছিল। 3 কর্মদিবস আগে আমাদের একটা পেশেন্টকে দেওয়ার উপযোগী অ্যান্টিভেনম আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে আসছে। পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম আমাদের নেই। গত মাসে 25 জন সাপে কাটা রোগী এসেছেন, যার মধ্যে একজন বিষাক্ত ছিল। রোগীর তুলনায় আমাদের কাছে অ্যান্টিভেনম যেটা আছে সেটা অপ্রতুলই মনে হচ্ছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহের কথা জানালেন সিভিল সার্জন। বর্ষার সিজনটাতে একটু সাপের উপদ্রবটা বেড়ে যায়, এই কারণে আসলে আমার হসপিটালগুলোতে পর্যাপ্ত পরিমাণে আসলে অ্যান্টিভেনম মজুদ থাকা উচিত। অ্যান্টিভেনমের দাম বেশি হওয়ায় তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, তাই প্রতিটি সরকারি হাসপাতালে এই বিষ প্রতিষেধকটি মজুদ থাকবে প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। বান্দরবানের উঁচু নিচু পাহাড়গুলোর প্রতিটি আমবাগানে থোকায় থোকায় ঝুলছে কাঁচা পাকা রাঙ্গুয়াই আম। আম সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। বেশি লাভের আশায় এসব আম কম দামে পাইকাররা কিনে নিয়ে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। আধ পাকা আম প্রতিমন বিক্রি করছেন 800 থেকে 1000 টাকা করে, আর খুচরা পর্যায়ে পাকা আম বিক্রি হচ্ছে প্রতি কেজি 30 থেকে 40 টাকা। এই রাঙ্গুয়ার আমের চাহিদাটা অনেক বেশি, আমাদের বাজারে গিয়ে বিক্রি করতে হয় না। জুন মাস আর জুলাই মাসে আমগুলো আমরা ছিঁড়ি। কক্সবাজার, ফেনী বা ঢাকা, সিলেট, বাংলাদেশে প্রায় জায়গাতে যাই। বাজারের চাহিদা মোটামুটি অনেক ভালো, অন্যান্য বছর চেয়ে এবছর আরো বেশি চাহিদা বেশি। প্রতি মনে 1000-1200 টাকা দিয়ে বিক্রি করা হয়। এবছর আমের ফলন ভালো ও দাম বেশি হওয়ায় আম চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। গত বছরের তুলনায় এবছরে আমের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং এবছরে আমের দাম বেশি হয়। কৃষকরা আম চাষাবাদে উৎসাহিত হচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে 2023-24 অর্থ বছরে 1239 হেক্টর জমিতে 1,12,285 হেক্টর আম উৎপাদন হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।